দেখো, সামনে তোমাদের একাধিক পরীক্ষা রয়েছে এবং অলরেডি তোমরা দেখেছো তোমাদের ফুডেসের পরীক্ষার দিন আর কি ঘোষণা করা হয়েছে, তাই তো? ঘোষণা আগেই করা হয়েছিল। অ্যাডমিট কার্ড ইস্যু করা হচ্ছে, তার মানে মোটামুটি পরীক্ষাটা সামনের মাসেই হতে চলেছে। প্রস্তুতির পর্যায়ে বাড়িয়ে দাও, একটাও আর কি সুযোগ হাতছাড়া করা যাবে না। দেখো, আজকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আহ রিক্তা শুনতে পাচ্ছ? রিক্তা দত্তা শুনতে পাচ্ছ? হ্যাঁ, ভিডিওটা অফ করে দাও, থ্যাংক ইউ। চলো, আজকে আমাদের আলোচনা শুরু হোক। আজকে আমরা আলোচনা করব কিছু আন্তর্জাতিক আর কি যে সংস্থাগুলো, বিশ্ব আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে সেগুলো সম্পর্কিত এমসিকিউস, এবং অনেকগুলো এমসিকিউস নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে, এগুলো আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, প্রথম যে প্রশ্নগুলো একটু নোট ডাউন করবে তোমরা, এর সাথে সাথে কিছু জায়গায় আমরা আলোচনা করব। যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখো, লিগ অফ নেশনকে নিয়ে। লিগ অফ নেশন, ঠিক আছে, এটা কবে গঠিত হয়েছিল? এখানে প্রশ্নটা এটা, ঠিক আছে? তো লিগ অফ নেশন মূলত তৈরি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর। প্রথম বিশ্বযুদ্ধ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হয়েছিল সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক আছে? তো সবার আগে এটা মাথায় রাখতে হবে যে প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে কি তৈরি হয়েছিল? লিগ অফ নেশন তৈরি হয়েছিল, ঠিক আছে? বিশ্ব শান্তি আর কি প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। এবং মূলত এই লিগ অফ নেশনের নাম করে কি হয়, সেই সময় বিজিত যে দলগুলো ছিল প্রথম বিশ্বযুদ্ধে, তোমরা জানো। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধে কারা কারা অংশগ্রহণ করেছিল, কে কে বলবে? প্রথম বিশ্বযুদ্ধেও কোন দুটো দলের মধ্যে হয়েছিল, মানে দুটো গোষ্ঠীর মধ্যে হয়েছিল? কি কি বলতে পারবে? একদিকে ছিল হচ্ছে অক্ষ শক্তি, সেন্ট্রাল পাওয়ার, আর একদিকে ছিল হচ্ছে অ্যালায়েন্স, ঠিক আছে? একদিকে ছিল হচ্ছে তোমার অক্ষ শক্তি, প্রথম বিশ্বযুদ্ধের কথা বলছি, অক্ষ শক্তি। আর একদিকে মিত্রপক্ষ। প্রথম বিশ্বযুদ্ধ, WW1, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার 1, ঠিক আছে? তাহলে এইদিকে কারা কারা ছিল? এইদিকে মানে মিত্র শক্তির মধ্যে সবচেয়ে শক্তিশালী যে দেশগুলো, যেমন ফ্রান্স, ব্রিটেন, ঠিক আছে, তারপর তোমার রাশিয়া, ওকে, ইটালি, মার্কিন যুক্তরাষ্ট্র শেষের দিকে যোগদান করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এরা ছিল। আর সেন্ট্রাল পাওয়ার অক্ষ শক্তিতে মূলত ছিল জার্মানি। সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, আর ওই উপরে ওটা কি লিখেছেন, কি ওয়ান মিত্রপক্ষের উপরে? ওয়ার্ল্ড ওয়ার 1, প্রথম ও বিশ্বযুদ্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। প্রথম বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার 1। অক্ষ শক্তির মধ্যে প্রধান শক্তি ছিল জার্মানি, এছাড়া বুলগেরিয়া, অস্ট্রিয়া হাঙ্গারি, ঠিক আছে, তুর্কি। তুর্কি মানে তোমার ওই অটোমান এম্পায়ার আর কি, তুর্কি। এরা ছিল অটোমান আর কি এম্পায়ারের তুর্কি। তাহলে এর মধ্যে হয়েছিল। তো স্বাভাবিকভাবে মিত্রপক্ষ বিজয়ী হয়েছিল, মিত্রপক্ষ জিতেছিল। এবং তারপর কি হয়, এই আর কি বিভিন্ন চুক্তির মাধ্যমে কি করে, মূলত এই যে দেশগুলো ছিল যারা পরাজিত হয়েছিল, সেই দেশগুলোকে কি করা হয়েছিল, ভেঙে চুরে একাকার করে দেওয়া হয়েছিল। অর্থাৎ রাজনৈতিক শক্তি তাদের হাত থেকে কেড়ে নিয়েছিল। এবং বিভিন্নভাবে কি করা হয় আর কি, এই দেশগুলোকে আর কি ভেঙে দেওয়া হয়, ঠিক আছে, যাতে আগামী দিনে আর বিপ্লবের সম্ভাবনা বা আগামী দিনে আর কি এই মানে মানসিকতা না তৈরি হয় যে তারা লড়াই করবে, এরকম ভাবে করা হয়েছে। তো যাই হোক, তো এই প্রথম বিশ্বযুদ্ধের পর একটা আই ওয়াশ করার জন্য, অর্থাৎ লোক দেখানোর জন্য একটা অর্গানাইজেশন তৈরি হয়েছিল, লিগ অফ নেশন, যার উদ্দেশ্য বলা হয়েছিল কি, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। তা আদতে সেটা হয়নি। যাই হোক, এখানে প্রশ্নটা হচ্ছে কি, তোমরা কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবে যে প্রথম বিশ্বযুদ্ধে কে কার পক্ষে ছিল, কে কার এগেনস্টে ছিল, ঠিক আছে? তো এই লিগ অফ নেশন এটা তৈরি হয়েছিল 10th of January 1920।
ঠিক আছে? 10ই জানুয়ারি 1920 সালে এই লিগ অফ নেশন তৈরি হয়েছিল। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। তাহলে এটা অনেক সময় পরীক্ষায় দেয় যে লিগ অফ নেশন আর কি তৈরি হয়েছিল কি কারণে বা এর উদ্দেশ্য কি ছিল? তাহলে এটা ছিল একটা ভলান্টারি অর্গানাইজেশন, মানে এটা ছিল তোমার একটা স্বেচ্ছাসেবী সংগঠন। ঠিক আছে? বিভিন্ন আরকি যে আরকি ভালোবাসা, তারপর তোমার যারা ১ম বিশ্বযুদ্ধে আরকি মানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আরকি সাহায্য করা, এই উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল। তাই তো? নেক্সট হচ্ছে দেখো সম্মিলিত জাতিপুঞ্জ। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জ এটি তৈরি হয়েছিল কবে? কি হবে উত্তর? সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হয়েছিল স্যার ২৪শে 24 অক্টোবর, অক্টোবর। হ্যাঁ, 24 ১৯৪৫ সালে। অক্টোবর। হ্যাঁ, ২য় বিশ্বযুদ্ধের পরে। কি বললাম বুঝেছো? ২য় বিশ্বযুদ্ধের পরে কি হয়েছিল তোমার সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হয়েছিল। বোঝা গেল? ঠিক আছে? আচ্ছা, ২য় বিশ্বযুদ্ধে কারা, কারা ছিল? ২য় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষে আর এইদিকে যে তোমার অ্যাক্সিস ছিল, ঠিক আছে? মানে সেন্ট্রাল পাওয়ার বা অ্যাক্সিস যেটা ছিল, অক্ষ শক্তি। এটা অ্যাকচুয়ালি এটাকে বলতো মানে সেন্ট্রাল পাওয়ার এখানে ফার্স্ট ওয়ার্লড ওয়ারে এটাকে বলা হতো সেন্ট্রাল পাওয়ার। ওই একই ব্যাপার। সেন্ট্রাল পাওয়ার মানেও অক্ষ আর অক্ষ শক্তি আর এদিকে এটাকে অ্যাক্সিস পাওয়ার বলা হতো। যাই হোক আমরা ওই অক্ষ শক্তি পড়ছি। অক্ষ শক্তি ২য় বিশ্বযুদ্ধ এটা পড়ছি WW2 ওয়ার্লড ওয়ার 2, ঠিক আছে? আর এইদিকে হচ্ছে তোমার মিত্র শক্তি। তাহলে এইবার ঘটনাটা হচ্ছে ১ম বিশ্বযুদ্ধে ইটালি কি ছিল? ইটালি তোমার এদিকে ছিল। এবার এরা এদিকে চলে আসবে। আর এদিকে জাপান ছিল। ১ম বিশ্বযুদ্ধে জাপান মিত্র শক্তিতে ছিল। মিত্রপক্ষে। এই জাপান আর ইটালি ২য় বিশ্বযুদ্ধে এদিকে চলে আসবে। ঠিক আছে? মানে পাল্টি খেয়ে যাবে সোজা কথা। তাহলে ২য় বিশ্বযুদ্ধেতে এখানে প্রধান শক্তি আবার জার্মানি, হিটলারের নেতৃত্বে জার্মানি। তারপর এইদিকে চলে আসলো জাপান আর ইটালি। জাপান আর ইটালি। ঠিক আছে? এই দুটো এইদিকে চলে আসলো। আর এইদিকে যারা ছিল তারাই থাকবে মূলত। আরো কিছু, কিছু ছোট, ছোট দেশ যুক্ত হবে যেমন ফ্রান্স, ব্রিটেন, ঠিক আছে? রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ঠিক আছে? এরা যুক্ত হবে। চীন, USA, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম, ঠিক আছে? এরা যুক্ত হবে। ফ্রান্স, এরা দিয়ে হয়েছিল। তো ২য় বিশ্বযুদ্ধে কি হয়েছিল? আল্টিমেটলি মিত্র শক্তি বিজিত হয়েছিল। ঠিক আছে? মিত্র শক্তি বিজিত হয়েছিল। যাই হোক, তো ওই ২য় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রক্রিয়া স্থাপনের জন্য এই যে লিগ অফ নেশন তৈরি হয়েছিল, লিগ অফ নেশনটা ১৯২০ সালে তৈরি হলো। ১৯৩০ এর দশকে গিয়ে এটা প্রায় অবলুপ্ত হয়ে যায়। স্বাভাবিকভাবে এটাকেই আবার নতুন করে আরকি বলতে পারো এক প্রকার আরো শক্তিশালী অবস্থান রূপে গড়ে তোলা হয় এবং তারপর সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন তৈরি হয় ২৪শে অক্টোবর ১৯৪৫ সালে। ঠিক আছে? তো এখানে দেখো পরের প্রশ্নটার উত্তর তোমরা পেয়েই গেছো। সম্মিলিত জাতিপুঞ্জ দিবস কবে পালন করা হয়? তাহলে সেক্ষেত্রে উত্তরটা কি হবে? ২৪শে অক্টোবর। তাই তো? সবাই একমত তো? তাহলে সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হলো ২৪শে অক্টোবর ১৯৪৫ সালে এবং ২৪শে অক্টোবরকে বলা হয় তোমার কি? সম সম্মিলিত জাতিপুঞ্জ দিবস। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারত কবে সম্মিলিত জাতিপুঞ্জে যোগদান করে? কেউ বলতে পারবে? স্যার ১৯৪৫। ভেরি গুড। আর কেউ বলবে? ১৯৪৫ এর ২৬। ১৯০০ কি বলে ৪৬ কি বললে? ১৯৪৫ এর আচ্ছা। হ্যাঁ, ৩০শে ভারত হচ্ছে অক্টোবর। হ্যাঁ, বাহ! ভেরি গুড। ১৯৪৫ সালের ৩০শে অক্টোবর কি হয় তোমার? ইউনাইটেড নেশনে কি করে তোমার যুক্ত হয়। ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি দেখো ইন্ডিয়া জয়েন করেছিল এটা তোমাদের বন্ধু বলল। ভারত কবে জয়েন করল? ৩০শে অক্টোবর। ৩০শে অক্টোবর ১৯৪৫ সালে ভারতবর্ষ কি করে অফিসিয়ালি ইউনাইটেড নেশনে কি করে তারা যুক্ত হয়। তাহলে এটা খুব ইম্পোর্টেন্ট ডেট মাথায় রাখবে। ঠিক আছে? নেক্সট আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? কি হবে? হেগ স্যার, অপশন সি হেগ। হেগ। অ্যান্সার হচ্ছে কি হবে? অপশন সি কি হবে? স্যার হেগ, হেগ তাই তো? নেদারল্যান্ড। হেগ, নেদারল্যান্ড। ভেরি গুড। হেগ, নেদারল্যান্ড। দেখো এই যে ইউনাইটেড নেশন অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ, এই সম্মিলিত জাতিপুঞ্জের
6টা কি রয়েছে তোমার আর কি শাখা রয়েছে, ভালো করে দেখো এটা লিখছি। ইউনাইটেড নেশন মূলত কাজ করে 6টি শাখার মাধ্যমে, ঠিক আছে। ইউনাইটেড নেশন এর 6টি শাখা রয়েছে, 6 ব্রাঞ্চেস রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে তোমার কি সাধারণ সভা, ইউনাইটেড নেশন অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা, যেটাকে আমরা ইংলিশে বলেছি জেনারেল অ্যাসেম্বলি। জেনারেল অ্যাসেম্বলি মানে বাংলায় বলেছে সাধারণ সভা। জেনারেল অ্যাসেম্বলি আমি একটু ভালো করে লিখছি, জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ সভা, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা, এটা একটা শাখা। মূলত 3টে শাখা আমাদের পড়তে হয়। নেক্সট হচ্ছে কি সিকিউরিটি কাউন্সিল, ঠিক আছে, সিকিউরিটি কাউন্সিল, যেটা হচ্ছে সবচেয়ে আর কি গুরুত্বপূর্ণ। এই যে দেখো নিরাপত্তা পরিষদ, সিকিউরিটি কাউন্সিলের বাংলা মানে হচ্ছে নিরাপত্তা পরিষদ, ঠিক আছে। এই সিকিউরিটি কাউন্সিলের হাতে মূলত সিকিউরিটি কাউন্সিলের দ্বারাই পুরো ইউনাইটেড নেশন পরিচালিত হয়, ঠিক আছে। এছাড়া আর একটা কি আছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা তুমি বললে এক্ষুনি তোমরা, আন্তর্জাতিক আর কি বিচারালয়, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ঠিক আছে, আন্তর্জাতিক আর কি বিচারালয়। এটা কোথায় অবস্থিত? এই আন্তর্জাতিক যে বিচারালয়টা রয়েছে এটি অবস্থিত হচ্ছে তোমার কোথায়, নেদারল্যান্ডে, মানে এর হেডকোয়ার্টারটা হচ্ছে নেদারল্যান্ডের হেগে। এটা একটু তোমরা লিখে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে, ঠিক আছে। এবার এই আইসিজে যেটা রয়েছে এর অ্যাকচুয়ালি আর কি যদি দেখো এর টোটাল ইন্ডিয়ান আর কি যে মেম্বার হয় এটা হচ্ছে 15, ঠিক আছে। টোটাল জাজেসের সংখ্যা হয় 15। মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে টোটাল যে জাজেস থাকে তাদের আর কি কি থাকে, তাদের সংখ্যাটা হচ্ছে 15, এবং প্রত্যেকজন জাজ কি হয়, তারা 9 বছরের জন্য নির্বাচিত হয়, 9 ইয়ার্স। আবার বলছি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অর্থাৎ আন্তর্জাতিক যে বিচারালয় রয়েছে এর আর কি সময়সীমা যদি তুমি দেখো, মানে এর যদি সদস্য সংখ্যা দেখো, তাহলে এটা হচ্ছে 15, জাজেসের সংখ্যা হচ্ছে 15, এবং এটি তোমার মূলত কি হচ্ছে যেসব সদস্যরা আছে তারা সর্বাধিক 9 বছরের জন্য নির্বাচিত, এটা সর্বাধিক কিন্তু, ঠিক আছে, কোর্ট অফ জাস্টিস, ওকে। এবং এখানে কি করা হয়, এখানে দেখো যত আর কি তোমার ডিসপিউট, মানে ধরো লিগ্যাল অ্যাকশন, বিভিন্ন দেশগুলোর মধ্যে যে আইনি সমস্যাগুলো রয়েছে, ধরো ইন্ডিয়ান কোনো এম্বাসাডার, ইন্ডিয়ার কোনো রাষ্ট্রদূত সে পাকিস্তানে গিয়ে কোনো একটা আইন ভঙ্গ করলো, তাহলে এটা কি হবে, দুটো দেশের মধ্যে আইন আইন নিয়ে একটা লড়াই শুরু হবে, আইনি লড়াই শুরু হবে। তাহলে এই টাইপের আর কি যে তোমার আইনি লড়াই অর্থাৎ দেশের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে যে আইনি লড়াই আর কি, সেটার আর কি সমাধান সূত্র কোথায় বের করা হয়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ঠিক আছে। এছাড়া আরো 3টে রয়েছে যেগুলো মূলত আমাদের লাগে না, ওই ইকোনমিক অ্যান্ড কাউন্সিল, ট্রাস্টিশিপ, এগুলো আমাদের লাগে না। মূলত এই 3টে অর্গানাইজেশন যেটা রয়েছে এই 3টের থেকেই দেয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা পরিষদ, সিকিউরিটি কাউন্সিল, ঠিক আছে। মাথায় রাখবে এই যে এই সিকিউরিটি কাউন্সিলের দ্বারাই মূলত কিন্তু দেখো জেনারেল অ্যাসেম্বলি মানে কি, আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। ধরো তোমাদের পাড়ায় পুজোর মিটিং হচ্ছে, তাহলে পুজোর মিটিং এ দেখবে সবাইকে আহ্বান জানানো হয়, জেনারেল মিটিং, যে কেউ গিয়ে মানে সেখানে জমায়েত করতে পারে বা সেখানে আলোচনা অংশগ্রহণ করতে পারে। আর এই যে পুজোর দেখবে পুজোর কিছু কোর কমিটি থাকে, কোর কমিটি পুজোর ক্ষেত্রে, কোর কমিটি মানে দেখবে যারা প্রেসিডেন্ট, মানে যে প্রেসিডেন্ট হয়েছে বা যে সেক্রেটারি আছে, যে ট্রেজারার আছে, তারা নিজেদের মধ্যে একটা টিম থাকে। মূলত পুজোটাকে কিন্তু এরাই পরিচালিত করে, ঠিক আছে। যদিও বলে মানে সবার পুজো, সার্বজনীন পুজো, কিন্তু মূলত কিছু মানুষ থাকে যাদের হাতে মূলত নিয়ন্ত্রণটা থাকে, তারাই কিন্তু আর কি এটাকে পরিচালিত করে পুজোটাকে, ঠিক আছে। তো সেরকমই সিকিউরিটি কাউন্সিল হচ্ছে মূল শক্তি, এর বেস, ঠিক আছে, ইউনাইটেড নেশন। এবং এর মধ্যে কি রয়েছে, এই সিকিউরিটি কাউন্সিল যখনই পড়ছো নিরাপত্তা পরিষদ, এখানে তোমাকে মাথায় রাখতে হবে এই যদি দেখি সিকিউরিটি কাউন্সিল অর্থাৎ নিরাপত্তা পরিষদ, সিকিউরিটি কাউন্সিল, তাহলে এর কিন্তু তোমার কি হচ্ছে টোটাল 15 জন সদস্য আছে। সিকিউরিটি কাউন্সিলে টোটাল 15টা দেশ আর কি, 15টা কান্ট্রিজ রয়েছে, 15টা দেশ এর সদস্য হতে পারে, ঠিক আছে। তার মধ্যে 5টা হচ্ছে কি, 5টা হচ্ছে পার্মানেন্ট, স্থায়ী সদস্য, পার্মানেন্ট, অর্থাৎ সিকিউরিটি কাউন্সিলে টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 15, তার মধ্যে 5টা হচ্ছে পার্মানেন্ট, আর নন পার্মানেন্ট হচ্ছে অর্থাৎ অস্থায়ী হচ্ছে 10টা, অস্থায়ী সদস্য সংখ্যা আর কি 10টা, ঠিক আছে। এই যে অস্থায়ী যে সদস্য দেশগুলো আছে এরা 2 বছরের জন্য নির্বাচিত হয়। মানে ধরো কথার কথা, ভারত কোনো বছরে কি হলো, নন পার্মানেন্ট মেম্বার, সিকিউরিটি কাউন্সিল নন পার্মানেন্ট মেম্বার নির্বাচিত হলো।
তা 2 বছরের জন্য ওই পদে থাকবে, আবার পরে 2 বছর পর ভারতের জায়গায় অন্য কোনো দেশ আসবে। মূলত সিকিউরিটি কাউন্সিল এবং পুরো ইউনাইটেড নেশন পরিচালনা করে এই 5টা যে স্থায়ী আর কি রাষ্ট্র রয়েছে তারা। ঠিক আছে? আর বাকি নন পার্মানেন্ট যে 10 জন স্ট্যাটাস পায় তারা মূলত অবজারভার হিসাবে কাজ করে। অবজারভার মানে তারা তাদের অ্যাডভাইস রাখতে পারে, অ্যাডভাইজার আরকি, অবজারভার অ্যান্ড অ্যাডভাইজার হিসাবে। মানে ধরো সিকিউরিটি কাউন্সিলে কোনো রেজোলিউশন রাখা হলো, তো নন পার্মানেন্ট যারা আছে মেম্বার্স তারা তাদের আরকি যে মতামত সেটা রাখতে পারে। বাট তাদের মতামতে খুব একটা গুরুত্ব থাকে না। তার কারণ পুরো সংস্থাটাই পরিচালিত হয় কাদের দ্বারা? অবশ্যই এই 5টি শক্তির দ্বারা। তাহলে এই 5টি পার্মানেন্ট রাষ্ট্র ব্যবস্থার নাম কি? তাহলে ১মেই হচ্ছে দেখো ৫টা লিখে নিই। ফ্রান্স, ইউনাইটেড কিংডম, ইউকে, ইউএসএ মানে তোমার আ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া অ্যান্ড চায়না। রাশিয়া অ্যান্ড চায়না। এই 5টা হচ্ছে কি ইউনাইটেড নেশনের পার্মানেন্ট বা স্থায়ী সদস্য। ঠিক আছে? ফ্রান্স, ইউনাইটেড কিংডম মানে হচ্ছে যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম মানে যুক্তরাষ্ট্র, আর ইউএসএ মানে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চায়না। এই 5টা দেশ হচ্ছে কি তোমার এই স্থায়ী সদস্য। এবার এই যে সদস্য রয়েছে প্রত্যেকের কি থাকে? ভেটো পাওয়ার থাকে। ভেটো কথাটার অর্থ হচ্ছে রিজেকশন করার ক্ষমতা। মজার বিষয় হচ্ছে সিকিউরিটি কাউন্সিলে যদি কোনো প্রস্তাব সেটাকে পাস করাতে হয়, ধরো একটা প্রস্তাব রাখা হলো, তাহলে প্রত্যেককে সেই প্রস্তাবকে সমর্থন করতে হবে। তবেই সেই প্রস্তাবটা পাস হবে। ধরো করার কথা একটা একটা কোনো একটা ধরো কোনো একটা দেশকে সাহায্য করার কথা উঠলো। বা কোনো একটা মানে কোনো একটা টেররিস্ট অর্গানাইজেশন বা কোনো একটা সংগঠন তাকে টেররিস্ট অর্গানাইজেশন এর তকমা দেওয়ার কথা উঠলো, প্রসঙ্গ উঠলো। তাহলে সেখানে যদি সবাই এটাতে সেই সমর্থনে বা সেই রেজোলিউশন এর সেই প্রস্তাবের সমর্থন দেয় তবেই কিন্তু সেটা কার্যকরী হবে। এদের মধ্যে কেউ যদি একটা অস্বীকার করে বা ভেটো পাওয়ার ব্যবহার করে, ভেটো মানে হচ্ছে রিজেকশন। না, আমি এতে অংশগ্রহণ করব না বা আমি এতে সমর্থন করছি না। যদি কেউ এই ভেটো পাওয়ার ব্যবহার করে তাহলে পুরো প্রস্তাবটাই কিন্তু খারিজ হয়ে যায়। ঠিক আছে? তাহলে স্বাভাবিকভাবেই এটা কিন্তু এই ভেটো পাওয়ারটা কিন্তু একটা খুব মারাত্মক মারাত্মক অস্ত্র এই দেশগুলোর কাছে রয়েছে। এবং মজার বিষয় হচ্ছে ভারতের কাছেও একটা সময় এই মানে ইউনাইটেড নেশনে কিন্তু পার্মানেন্ট সদস্য হওয়ার মানে সুযোগ এসেছিল। কিন্তু সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন আরকি জওহরলাল নেহেরু, এবং সেই সময় যেহেতু ওই ঠান্ডা যুদ্ধ চলছিল, তোমরা পড়েছো ১৯৫০ এর দশকে ঠান্ডা যুদ্ধ চলছিল, এবং মূলত পুরো বিশ্ব দুটো আরকি শক্তিশালী যে রাষ্ট্র ছিল। একটা ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, আর একটা ছিল তোমার ইউএসএসআর মার্কিন যুক্তরাষ্ট্র। তো পুরো বিশ্ব প্রায় দুটো দলে ভাগ হয়ে গেছিল। এক পক্ষ ইউএসএসআর এর সমর্থনে, এক পক্ষ ইউএস এর সমর্থনে। তো স্বাভাবিকভাবে ইউনাইটেড নেশনের এই সিকিউরিটি কাউন্সিলে আসার প্রস্তাব কিন্তু ভারতের কাছে রাখা হয়েছিল। কিন্তু ভারতবর্ষ সেই সময় কি তৈরি করে? নন আরকি অ্যালাইনমেন্ট তৈরি করে। নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট আমরা পড়বো। ধর্ম নিরপেক্ষ সরি মানে ওই মানে এই সাম্রাজ্যবাদী যে রাজ্যগুলো দেশগুলো রয়েছে তাদের বিরোধিতা করে একটা নিরপেক্ষ জোট তৈরি করেছিল। ঠিক আছে? সেই সময় ভারতবর্ষের নেতৃত্বে একটি নিরপেক্ষ জোট আরকি তৈরি হয়। তাহলে সেখানে তো ভারতবর্ষ সিকিউরিটি কাউন্সিলে আরকি যদি যেত তাহলে কি হতো? কোথাও না কোথাও গিয়ে ভারতবর্ষ মানে জোট নিরপেক্ষতার কথা বলছে এবং অ মানে অহিংসার কথা বলছে। সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন চিহ্ন থাকতো। তো সেখানে দাঁড়িয়ে জওহরলাল নেহেরু আরকি ঠিক করেন যে তিনি কোনোভাবেই সিকিউরিটি কাউন্সিলের সদস্য পদ তিনি গ্রহণ করবেন না, এবং সেখানে বলা হয় যে তিনি চায়নার নাম প্রস্তাব করে দেন। কারণ সেই সময় আরকি ওই পঞ্চশীল নীতি আরকি গ্রহণ হয়েছিল। পঞ্চশীল নীতি ভারত এবং চায়নার মধ্যে সংগঠিত হয়েছিল, এবং চায়নার সাথে তখন ভারতের ভালো সম্পর্ক ছিল। এবং জওহরলাল নেহেরু মনে করেছিলেন যে চায়নার সাথে ভালো সম্পর্ক রাখলে আগামী দিনে হয়তো ভারত আরকি একটা ব্যাপকতর শক্তিতে পরিণত হবে, এবং স্লোগানও উঠেছিল সেই সময় ভারত চায়না মানে হিন্দি চিনি ভাই ভাই। একটা কথা আছে না? হিন্দি চিনি ভাই ভাই, এরকম একটা স্লোগান উঠেছিল। তো যাই হোক, কিন্তু তার ফল কি হলো? চায়না আরকি সিকিউরিটি কাউন্সিলে আরকি জায়গা পেয়ে যায়, এবং তারপরে আমরা এর বিপরীত আরকি ডিসিশন দেখতে পাই। যখনই ভারত কিন্তু এখন পার্মানেন্ট মেম্বার হওয়ার চেষ্টা করছে। এবার ভারত কোনোদিনও এর মেম্বার হতে পারবে না যতক্ষণ চায়না না, ধরো কথার কথা ভারতকে পার্মানেন্ট মেম্বার করার পক্ষে সবাই ভোট দিল। ফ্রান্স দিয়ে দিল, ইউনাইটেড কিংডম দিল, ইউএসএ দিল, রাশিয়াও দিয়ে দেবে। কোনো সমস্যা নেই। কিন্তু চায়না কোনোদিন দেবে না। তাহলে চায়না ভেটো পাওয়ার ব্যবহার করে ভারত কোনোদিন ঢুকতে পারে না। তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে? ভারতের যখন নন পার্মানেন্ট মেম্বার থাকে তারা একটা প্রস্তাব দেয়, কিন্তু চায়নার বিরোধিতার কারণে কিন্তু সেই ভেটো পাওয়ারের ব্যবহারের জন্য কিন্তু ভারতের সেই প্রস্তাবগুলো খারিজ হয়ে যায়। এবং অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে। অর্থাৎ এই যে এটা একটা এই পার্মানেন্ট আরকি মেম্বারের যদি সেই সময় যে সুযোগটা এসেছিল সেটা যদি কোনোভাবে গ্রহণ করা যেত তাহলে হয়তো ভারত আজকে এমনিই ভারত
আর কি সব 4 নম্বরে রয়েছে শক্তিধর দেশের মধ্যে, ঠিক আছে? তাহলে ভারতবর্ষের যে গুরুত্ব সেটা হয়তো আরো বৃদ্ধি পেত, ঠিক আছে? তো যাই হোক, কারণ ছোট-মোটো যে কটা দেশ আছে তারা আরো ভারতকে ভয় পেত। তার কারণে যে পাকিস্তান এরা কোনোদিন সাহসই পেত না। সাহসী পেত না ভারতের সাথে আর কি এই একটু দুষ্টুমি করার, ঠিক আছে? মাঝে, মাঝে যে সিজ ফায়ার ওরা যেটা করে ওটাকে ক্রস করে ফায়ারিং করে এগুলো এরা সুযোগই পেত না, ঠিক আছে? যাই হোক, হয়ে গেছে আর কি করা যাবে। তো মাথায় রাখতে হবে এটা। এবং এই যে নন পার্মানেন্ট যারা মেম্বার আছে এরা যেটা বললাম যে ২ বছরের জন্য কিন্তু এরা কি হয়? নির্বাচিত হয়। এটা তোমরা মাথায় রাখবে। এগুলোই কোয়েশ্চেন দেয় যে সিকিউরিটি কাউন্সিলে কজন মেম্বার আছে, কটা আর কি রাষ্ট্র রয়েছে এবং তারা কত যারা নন পার্মানেন্ট মেম্বার রয়েছে তারা কত বছরের জন্য নির্বাচিত হয়। ঠিক আছে? আর ইউনাইটেড নেশনে এটা যেমন আমরা পড়লাম যে সদস্য সংখ্যা এর সাথে, সাথে ইউনাইটেড আরেকটা প্রশ্ন দেয়। সেটা হচ্ছে ইউনাইটেড নেশনে কি হচ্ছে তোমার কি ভাষার ব্যবহার হয়? ভাষা, ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড নেশনে তোমার মোট ৬ টি ভাষার ব্যবহার হয়। ৬ টি ভাষা। কি, কি একটু লিখে নেবে। তো একটা হচ্ছে তোমার সবার ১ম এ লিখবে চাইনিজ, চাইনিজ ভাষা, ঠিক আছে? চৈনিক ভাষা ব্যবহার হয়। ফ্রেঞ্চ, ফরাসি ভাষা, রাশিয়ান, রাশিয়ান ভাষা, ঠিক আছে? স্প্যানিশ, স্পেনীয় ভাষা এবং ৪ টে হয়েছে ইংলিশ, ইংরাজি এবং লাস্ট হচ্ছে আরাবিক অর্থাৎ আরবীয় ভাষা বা আরবি ভাষা। আরবীয় নয়, আরবি ভাষা, আরবিক। তাহলে এই ৬ টা ভাষা আবার বলছি চৈনিক ভাষা, ফ্রেঞ্চ, ঠিক আছে? আম রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ, ইংলিশ অ্যান্ড আরাবিক, আরবীয় ভাষা। এই ৬ টি ভাষার কিন্তু ব্যবহার আর কি অফিসিয়ালি ইউনাইটেড নেশনে করা হয়। কোয়েশ্চেন কিন্তু এরকম টাইপেরই দেবে। যেমন দেখো তোমরা এক্ষুনি আমি আলোচনা করলাম এখানে প্রশ্নটাও দেখতে পাচ্ছ। লিখে নিয়েছো সবাই? হ্যাঁ স্যার। প্রশ্নটা দেখলে বুঝতে পারবে। এই যে দেখো, এই যে এখানে প্রশ্নটা দেখো। এদের মধ্যে কোন দেশটি সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য নয়? ২২ এর প্রশ্ন। তাহলে কি হবে? কে ছিল না, কে নেই? কি হবে? ফ্রান্স আছে, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্রে, রাশিয়া আছে। তাহলে কে নয়? জার্মানি। 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 ঠিক আছে? তাহলে এই টাইপের প্রশ্ন তোমাদের দেবে। এরপর জার্মানির জায়গায় অন্য কিছু দিতে পারে। তাহলে পরের কোয়েশ্চেনটা দেখো ওই একই রকম ঘুরিয়ে দিয়েছে যে কারা ৫ টি কোন ৫ টি আর কি দেশ স্থায়ী সদস্য। তাহলে কি হবে দেখো? কোনটা মিলছে? অপশন বি। অপশন বি। চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড। বোঝা যাচ্ছে? ঠিক আছে? এই টাইপের প্রশ্ন দেয়। দেখো আরেকটা প্রশ্ন ছিল। এই যে এটা প্রশ্ন নম্বর ১৬ একই প্রশ্ন, অপশন আলাদা। ঠিক আছে? ইউএনএর জাপান। নিরাপত্তা পরিষদের সদস্য না। তাহলে প্রশ্ন একই। অপশন হয়তো আলাদা। এখানে জাপানের জায়গায় ইন্ডিয়া দিয়ে দিতে পারে। যাই দেখ আমাকে ৫ টা দেশের নাম আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এই টাইপের প্রশ্ন তোমাদের দেবে। এরপর দেখো এখানে আরেকটা প্রশ্ন হয়েছে ভাষা নিয়ে যেটা দিলাম। দেখো ভাষাগত ৫ টা যে ভাষা ব্যবহার ৬ টা যে ভাষা ব্যবহার হয়, তার উপরে একটা প্রশ্ন তোমাদের সামনে রেখেছি যাতে জিনিসটা ক্লিয়ার হয় দেখো। এই যে ইউনেস্কোর সরকারি ভাষা। কি হবে উত্তর? অপশন ডি। অপশন ডি। ইংরেজি, ফরাসি আর রুশ। দেখো হিসাব মতো ইংরেজি, ফরাসি, ইংরাজি এই দুটোও আছে। কিন্তু এখানে দেখো সবকটা কভার আপ করছে কোনটা বেশি? ইংরাজি, ফরাসি, রুশ। ঠিক আছে? তাহলে এখানে এটা সবচেয়ে বেশি অপশন রয়েছে। তাহলে এটা অ্যান্সার হবে। ঠিক আছে? এছাড়া আরবীয় ভাষা এবং আর কি ভাষা ছিল? স্পেনীয় ভাষা। তাই তো? স্প্যানিশ। স্প্যানিশ বা স্পেনীয় ভাষায় এই ৫ টি ভাষা ব্যবহার হয়। ঠিক আছে? এই হচ্ছে দেখো এই আবার এখানে প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। নিম্নলিখিত কোন দেশটি সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য? উল্টো দিক থেকে দিয়েছে। স্থায়ী সদস্য। তাহলে কি হবে? চীন। চীন। দেখেছো? উল্টো দিক থেকে দিয়েছে। এতক্ষণ দিচ্ছিল স্থায়ী সদস্য নয়। এবার ঘুরিয়ে দিয়েছে কে স্থায়ী সদস্য। তাহলে সুইজারল্যান্ড, জাপান, ইউক্রেন এরা তো হবেই না। তাহলে গণপ্রজাতন্ত্রী চীন হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কি তোমার ইউনাইটেড নেশনের স্থায়ী সদস্য। তাহলে এই টাইপের কোয়েশ্চেন দেয়। ঠিক আছে? যেমন এই যে সম্মিলিত জাতিপুঞ্জ এটা আমাদের তৈরি হলো কবে? একটু আগেই বললাম ২৪শে অক্টোবর ১৯৪৫ সালে। এই সম্মিলিত জাতিপুঞ্জের আর কি নামকরণটা কে করেছিল? ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট। খুব ইম্পোর্টেন্ট মাথায় রাখবে এটা। পরীক্ষায় দেয়। ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট সেই সময় তোমার আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট। তো মূলত তারই আর কি এটা মস্তিষ্ক প্রসূত। এবং আরেকটা প্রশ্ন দেয় এই সম্মিলিত জাতিপুঞ্জের
প্রথম যে অধিবেশন এটা কোথায় হয়েছিল? লন্ডন। ফার্স্ট আর কি কনফারেন্স যেটা হয়েছিল 1946 সালে, সেটা হয়েছিল কোথায়? লন্ডন। এটা পরীক্ষা দেয়, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম অধিবেশন কোথায় সংগঠিত হয়েছিল? এটা আমি কোশ্চেনটা দিইনি, কিন্তু এই কোশ্চেনটা দেয়, মাথা রাখবে যে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম অধিবেশন সংগঠিত হয়েছিল লন্ডনে 1946 সালে। ঠিক আছে, তাহলে এইভাবে প্রশ্নগুলো আর কি করতে হবে। দেখো এখানে একটা সম্মিলিত জাতিপুঞ্জ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলো বিশ্ব শান্তি ও স্যার ওটা নিরাপত্তা। আরেকবার একটুখানি দেখি, একটু লেখা কোনটা বাবা? দেখি। ওই যে এক্ষুনি বললেন ওই সালটা দেখবো। হ্যাঁ, লন্ডন ওটা। হ্যাঁ, লন্ডন 1946 সাল, পরের বছর। ঠিক আছে, হ্যাঁ, ভেরি গুড। দেখো 10-এর প্রশ্নটা কি বলছে? হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলো বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়িত্ব অর্পণ করেছে কাকে? কি নিরাপত্তা হবে? পরিষদ। নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ। বিশ্ব শান্তি ও নিরাপত্তা, মূলত নিরাপত্তা, সিকিউরিটি এদের হাতে রয়েছে। আর আজকে যদি ভারতের অংশ হতো তাহলে কত শক্তি আরো বেড়ে যেত ভাবো। এই যে ভারতের একটা সিদ্ধান্তের গুরুত্ব আরো বেড়ে যেত। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর একটু আগে তোমাদের আমি বললাম, নিশ্চয়ই মনে আছে, যে ন্যামের কথা। কি বললাম? ন্যাম, ন্যাম কি বললাম? ন্যামের কথা এক্ষুনি বললাম না? কি বললাম বলো? কে মনে রেখেছো দেখি? জোট নিরপেক্ষ যে সংস্থা তৈরি হয়েছিল, বলো। নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, মনে আছে? এই যে এক্ষুনি বললাম না? তো জোট নিরপেক্ষ মুভমেন্ট, এটার আর কি উদ্যোক্তা কে ছিল? নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে এটা আর কি অনেক বড় একটা সংস্থা। ঠিক আছে, তো কি হয়েছিল? এটা শুরু কোথা দিয়ে হয়েছিল? এটা মূলত ওই যে বললাম ভারতের আর কি নেতৃত্ব হয়েছিল, যে আর কি যেসব দুটো রাষ্ট্র, দুটো আর কি বিশ্ব দুটো ভাগে ওই বিভক্ত হয়ে গেছিল, তো সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষ ঠিক করে যে আমরা আর কি নিরপেক্ষতা বজায় রাখবো। এবং ছোট ছোট দেশগুলো যেমন ধরো ভারত, ইন্দোনেশিয়া, তারপর ধরো বেলগ্রেড, ঠিক আছে, মানে বেলগ্রেড যেটা ছিল তখন যুগোস্লাভিয়া ছিল। ঠিক আছে, এরকম ছোট ছোট দেশগুলোকে নিয়ে ভারত কি করে? নন অ্যালাইনমেন্ট আর কি মুভমেন্ট আর কি শুরু করে, কোল্ড ওয়ার কে মাথায় রেখে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম বলো? শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, তাহলে এই নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের দেখো এখান থেকে প্রশ্নটা দিয়েছে, দেখো তাহলে উত্তর করার চেষ্টা করো, যে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট যেটা তৈরি হয়েছে এটার উদ্দেশ্য কি ছিল? নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট তৈরি হয়েছিল কবে? 1961 সালে। জোট নিরপেক্ষ সংস্থা 1961 সালে তৈরি হয়েছিল। ঠিক আছে, এটা মাথায় রাখবে। কোথায় তৈরি হয়েছিল? বেলগ্রেড, বেলগ্রেড, বেলগ্রেড বলে যে জায়গাটি ছিল। ঠিক আছে, তো সেখানে তৈরি হয়েছিল। মূলত তিনটে তিনটে দেশ এতে খুব গুরুত্বপূর্ণ আর কি ভূমিকা নিয়েছিল। একটু জাস্ট লিখে রাখতো, এই যে ন্যাম, ন্যাম তৈরির পেছনে প্রথম কয়েকজনের নাম শুধু মাথায় রাখো, তাহলেই হবে। ন্যাম মানে জোট নিরপেক্ষ যে আর কি সংস্থা তৈরি হয়েছিল, এর প্রথম আর কি যে উদ্যোক্তা ছিল প্রধানমন্ত্রী জে.এল. নেহেরু, ভারতের প্রধানমন্ত্রী জে.এল. নেহেরু। পিএম অফ ইন্ডিয়া, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ন্যাম অর্থাৎ জোট নিরপেক্ষ যে সংস্থা তৈরি হয়েছিল তার প্রধান। মানে আমরা কোনো পক্ষকেই যোগ দেবো না, না আমরা ইউনাইটেড নেশনকে যোগ দেবো, না আমরা রাশিয়াকে যোগ দেবো, না আমরা তোমার ইউএসএ কে যোগ দেবো। ঠিক আছে, তো যাই হোক, এক মিনিট। দেখো এরপর কি হচ্ছে? ইউগোস্লোভিয়া, ইউগোস্লোভিয়া বলে যে দেশটি ছিল তার প্রেসিডেন্ট এই নামগুলো দিয়ে দেয়। ঠিক আছে, ইউগোস্লাভিয়া, ইউগোস্লোভিয়া, YUGOS, যুগোস্লোভিয়া। ঠিক আছে, যুগোস্লোভিয়ার প্রেসিডেন্ট কে ছিল? টিটো। এই নামটা মাথায় রাখবে, টিটো নামটা মাথায় রাখলেই হবে। আপাতত তার পুরো নাম ছিল জোসিফ, জোসিফ, ঠিক আছে, ব্রোস টিটো, জোসিফ ব্রোস টিটো, TITO, টিটো নামটা মাথায় রাখলেই হবে। ঠিক আছে, আর ইজিপ্ট, ইজিপ্টের প্রেসিডেন্ট, ইজিপ্ট, ইজিপ্ট মানে মিশর। তাহলে টিটো ছিল জওহরলাল নেহরু, টিটো যুগোস্লোভিয়া প্রেসিডেন্ট। ঠিক আছে, আর ইজিপ্টের অর্থাৎ মিশরের প্রেসিডেন্ট ছিল তোমার গামাল আবদেল নাসির। লিখে দিচ্ছি, মিশর, মিশর মানে ইজিপ্ট। ইজিপ্টের প্রেসিডেন্ট কে ছিল? গামাল
গামাল আবদেল নাসের, ঠিক আছে। আর লাস্ট যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিল কে? সুকান্ত নয় কিন্তু, সুকার্ণ। এই নামগুলো, এই 4টে নাম তোমাকে মাথায় রাখতে হবে। জওয়াহরলাল নেহরু এর প্রাণপুরুষ ছিল, ঠিক আছে। ভারত কিন্তু মূল শক্তি ছিল প্রাথমিকভাবে, ঠিক আছে। যুগোস্লোভিয়ার প্রেসিডেন্ট টিটো, যেহেতু যুগোস্লোভিয়াতে তৈরি হয়েছিল, তার এর গুরুত্ব অনেক বেশি। ইজিপ্টের প্রেসিডেন্ট ছিল গামাল আবদেল নাসের এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিল সুকার্ণ। এরা ছিল কি? প্রাণ শক্তি, ঠিক আছে। এই নন আর কি অ্যালাইনমেন্ট মুভমেন্ট 1961 সালে কোথায় তৈরি হয়েছিল? তোমার এটা ঘোষণা করা হয়েছিল বেলগ্রেডে, ঠিক আছে। এটা মাথায় রাখবে। তাহলে এখানে প্রশ্নটা কি হবে লিখে নিচ্ছ সবাই? স্যার এটা তৈরি হওয়ার কারণটা আর একবার বলবেন, একটু লিখতে ইয়ে হয়ে গেছে। এই যে বললাম সেই সময় কি চলেছিল? ঠান্ডা লড়াই চলছিল, দুটো হ্যাঁ, মহাশক্তিধর রাষ্ট্র ছিল, সোভিয়েত ইউনিয়ন এবং কি মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে ভারতবর্ষ এবং এইসব ছোট ছোট দেশগুলো তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই আর কি শক্তিধর রাষ্ট্রগুলো, তাদের উদ্দেশ্যই হচ্ছে সাম্রাজ্য বিস্তার, একে অপরের সাথে বন্ধুত্ব নীতি স্থাপন করে নিজের ক্ষমতা প্রদর্শন, পেশি ক্ষমতা প্রদর্শন এবং সাম্রাজ্য বিস্তার। তাহলে ভারতবর্ষ এবং এই রাষ্ট্রগুলো তারা সিদ্ধান্ত নেয় যে তারা কোনো পক্ষের আর কি অন্তর্গত হবে না, না তারা সোভিয়েত ইউনিয়নের সাম্রাজ্যবাদী প্রথাকে তারা সমর্থন করবে, না তারা ইউএসএ কে সমর্থন করবে। তাহলে তারা জোট নিরপেক্ষ সংস্থা তৈরি করে, এই ছিল এর উদ্দেশ্য। দেখো এখানে প্রশ্নটা উত্তর করলেই তাহলে বুঝতে পারবে এই যে জোট নিরপেক্ষতা শক্তি বলতে মূলত কি বোঝায়। তাহলে কি হবে উত্তরটা কি হবে? স্যার অপশন বি। অপশন বি হবে। অপশন বি। দেখো শক্তি সংঘের প্রতি নিরপেক্ষতা। শক্তি সংঘ বলতে কাদের বোঝানো হচ্ছে? ওই ইউএসএ এর এক পক্ষ এবং রাশিয়ার এক পক্ষ, অর্থাৎ শক্তি সংঘের প্রতি আর কি নিরপেক্ষতা। এটাই ছিল তোমার এই জোট নিরপেক্ষতা আর কি যে মানে সংস্থা তৈরি হয়েছিল তার উদ্দেশ্য। বোঝা গেল বাবু? কে জিজ্ঞেস করলে? হ্যাঁ স্যার বুঝেছি। ভেরি গুড। আর ঠান্ডা লড়াই কার কার মধ্যে হয়েছিল আর একবার একটুখানি বলবেন? ঠান্ডা লড়াই সোভিয়েত ইউনিয়ন আর মানে তখনও রাশিয়া হয়নি, তখন সোভিয়েত ইউনিয়ন বলা হতো, আর মার্কিন যুক্তরাষ্ট্র। ঠান্ডা ঠিক লড়াই আছে। মানে বরফ ছোড়াছুড়ি নয় কিন্তু, বুঝেছো? হ্যাঁ, ঠান্ডা লড়াইটা মূলত কি ছিল? পরস্পর সামনাসামনি যুদ্ধ না করে হ্যাঁ, মানে ক্ষমতা বিস্তার। ক্ষমতা বিস্তার। মানে হ্যাঁ, কিরকম বলতো? ধরো একটা উদাহরণ দিচ্ছি। ধরো কি হচ্ছে, আহ সোভিয়েত ইউনিয়ন কি করলো বা রাশিয়া মানে ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র কি করলো, কোনো একটা ধরো এশিয়ার কোনো রাষ্ট্রের সাথে বন্ধুত্ব স্থাপন করলো, ঠিক আছে। সেটা খবরের শিরোনামে আসলো। পরের দিন আর কি সোভিয়েত ইউনিয়ন গিয়ে সেই এশিয়ার যে রাষ্ট্রটি রয়েছে তার পাশের কোনো রাষ্ট্রের সাথে তারাও বন্ধুত্ব স্থাপন করলো। এরকম সোভিয়েত ইউনিয়ন ধরো কি করলো, মহাকাশযান পাঠালো। তার পরের দিন দেখা যাচ্ছে কি হচ্ছে, ইউএসএ পাঠিয়ে দিচ্ছে। মানে একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই, ক্ষমতা প্রদর্শনের লড়াই, এইটা ছিল ঠান্ডা লড়াই, বুঝেছো? যেটা এখনো চলছে, হ্যাঁ, এখনো কিন্তু এদের মধ্যে চলে, ঠিক আছে। ঠিক। হুম। ঠিক, চল দেখো তাহলে আমরা ধীরে ধীরে প্রশ্নগুলোর সমাধান করছি। দেখো কতটা অবধি করলাম আমরা। এরপর চলে আসো, দেখো এরপরে দেখো আন্তর্জাতিক বিষয় WTO। এবার হচ্ছে তোমার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সাথে প্রশ্ন। দেখো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর কাজটা কি? মূলত সারা বিশ্ব জুড়ে যে বাণিজ্যিক আর কি যে সাম্যতা আছে, ভারসাম্যতা রক্ষা করা, একদম সোজা কথা। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাজ কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাজ হচ্ছে বিশ্বজুড়ে বাণিজ্যিক আর কি ভারসাম্যতা রক্ষা করা এবং একচেটিয় যে বাণিজ্যিক অধিকার আছে সেটাকে আর কি নষ্ট করা। মানে কি হয়, মানে যেমন আর কি বিভিন্ন ক্ষমতাশীল রাষ্ট্রগুলো, আজকে যদি ইউএসএ চায় তাদের ক্ষমতা বেশি, তাহলে তারা কি করবে, তারা নিজেদের ক্ষমতা বলে বাণিজ্যিক আর কি যে সিস্টেমটা রয়েছে, অর্থাৎ যে ট্রেড অ্যান্ড কমার্স যে সিস্টেমটা রয়েছে সেটাকে প্রভাবিত করতে পারে। এটা হতেই পারে যে কোনো শক্তিশালী সংস্থা। আজকে যদি আমি বলি রিলায়েন্স একটা পাওয়ারফুল আর কি কোম্পানি বা একটা বলতে পারো ট্রেড অ্যান্ড কমার্স প্র্যাকটিস করে। রিলায়েন্স যদি চায় আজকে কি করতে পারে, বাকি ছোটখাটো যেসব কোম্পানিগুলো আছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে এবং একচেটিয়া একটা মনোভাব তৈরি করতে পারে বা ট্রেড মনোপলি তৈরি করতে পারে। তাহলে এইটা রাষ্ট্র মানে বিশ্বজুড়ে যাতে এই সমস্যাটা না হয়, অর্থাৎ কোনো একচেটিয়া বাণিজ্যিক অধিকার যেন কোনো রাষ্ট্র তৈরি করতে না পারে এবং
মাল্টি আর কি ন্যাশনাল আর কি যে ক্রাইটেরিয়া যেটা থাকে বা ডাইমেনশন যেটা থাকে ইন কেস অফ ট্রেড অ্যান্ড কমার্স, অর্থাৎ বাকি বিশ্বর বাকি যে রাষ্ট্রগুলো আছে তারাও যেন বাণিজ্যিক অধিকার পায় সেটাকে সুরক্ষিত করা কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাজ। অর্থাৎ সমস্ত রাষ্ট্রগুলো তারা সমান বাণিজ্যিক অধিকার পাবে এবং একচেটিয়া বাণিজ্যিক অধিকারকে নষ্ট করা বা সেটাকে হতে না দেওয়া, এটাই হচ্ছে ডাব্লিউটিওর কাজ। ঠিক আছে, তো এখানে দেখো এই প্রশ্নটা দেওয়া হয়েছে, এই যে ডাব্লিউটিও মূলত কি প্রচার করে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কি প্রচার করে, তাহলে কি হবে? বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থা, তাই না? বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থা, মাল্টি তোমার ডাইমেনশনাল ট্রেড অ্যান্ড কমার্স বলতে পারো। বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা যেখানে সব রাষ্ট্রগুলোই তারা বাণিজ্যিক আর কি সুযোগ সুবিধা পাবে সেটাকে সুনিশ্চিত করে। এবার দেখো এই যে ডাব্লিউটিও, এটার আগের নাম কি ছিল? এর আগের নাম ছিল গ্যাট, এটা তোমরা জানো তাই তো? ডাব্লিউটিওর আগের নাম ছিল কি? গ্যাট। গ্যাটের ফুল ফর্ম কে বলবে? গ্যাটের ফুল ফর্ম কি? General Agreement on Traffics and Trade. বাহ, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিক অ্যান্ড ট্রেডস, তাই তো? কবে তৈরি হয়েছিল আমি লিখে দিচ্ছি, কবে তৈরি হয়েছিল? 47. দেখো গ্যাট, 1947. আচ্ছা, জেনারেল, গ্যাটের ফুল ফর্ম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট, মানে চুক্তি, এগ্রিমেন্ট মানে কি? চুক্তি। জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস, TARIFFS, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেডস। ঠিক আছে, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ, TARIFFS, ট্যারিফ অ্যান্ড ট্রেড, এটা তৈরি হয়েছিল 1947। ঠিক আছে, তো এই গ্যাট এটা তৈরি হয়েছিল, এইটা পরবর্তীকালে কি হয়েছে, এই গ্যাটটাই তোমার 1995 সালে এটা কি হয়? ডাব্লিউটিও হয়। অর্থাৎ গ্যাট যেটা ছিল, গ্যাট প্রতিষ্ঠিত হয়েছিল 1947 সালে এবং সেটাই পরবর্তীকালে কি হয়, তোমার নতুন রূপে আবিষ্কার হয়, নতুন রূপে আর কি আত্মপ্রকাশ করে ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হিসাবে। ঠিক আছে, তো এখানে দেখো এই প্রশ্নটা রয়েছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিস্থাপন করে কাকে? মানে কাকে তাহলে প্রতিস্থাপন করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তৈরি হচ্ছে? তাহলে এই ক্ষেত্রে উত্তরটা কি হবে? গ্যাট, তাই না? গ্যাটকে প্রতিস্থাপন করে, কারণ গ্যাট আগে ছিল, তারপর সেটা কি হলো? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। কিন্তু এখানে প্রশ্নটা দেখো, তাহলে এই যে ডাব্লিউটিও কবে প্রতিষ্ঠিত হয়েছিল, এখানে এই উত্তরটা আশা করি তোমরা পারবে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে। ঠিক আছে, এখানে প্রশ্নটা দেখো কি বলছে, এই ডাব্লিউটিও কিসের সাথে সম্পর্কিত? দেখো ডাব্লিউটিওর আগের নাম ছিল গ্যাট, তাহলে এটা উত্তরে আসছে। নেক্সট দেখো এখানে দিয়েছে ব্রিটেন উডস আর কি, ব্রিটেন উড আর কি কনফারেন্স। তো ব্রিটেন উড কনফারেন্সের মাধ্যমে মূলত তোমার IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক এটা তৈরি হয়েছিল, এই দুটো অর্গানাইজেশন তৈরি হয়েছিল। তাহলে ডাব্লিউটিও প্রতিষ্ঠার সাথে হয়তো ব্রিটেন উড সরাসরি আর কি যুক্ত নয়, পরোক্ষভাবে যুক্ত, এটা বলতেই পারো। মানে মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, এরাও কোথাও না কোথাও গিয়ে কি করছে? ফিনান্সের ব্যাপারটা দেখছে। তাহলে এরা পরোক্ষভাবে, ব্রিটেন উড কনফারেন্স আমি এটা পরে পড়াচ্ছি, ব্রিটেন উড কেন আমাকে IMF নিয়ে আলোচনা করতেই হবে সেটা আমি আসছি পরে। তো আপাতত মাথা রাখবে ব্রিটেন উড কনফারেন্স 1944 সালে হয়েছিল এবং তার মাধ্যমে কিন্তু IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক এই দুটো সংগঠন তৈরি হয়েছিল। তো ডাব্লিউটিওর সাথে এটা পরোক্ষভাবে যুক্ত। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো এই মারাকেস এগ্রিমেন্ট, মারাকাস এগ্রিমেন্টটা হয়েছিল 1994 সালে। ঠিক আছে, মারাকাস এগ্রিমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। এই মারাকাস এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু কি হয়েছিল আর কি, তোমার ডাব্লিউটিও তৈরি হয়েছিল। ঠিক আছে, মানে মারাকাস এগ্রিমেন্ট, এটা পরীক্ষায় দেয় যে মারাকাস এগ্রিমেন্ট কিসের সাথে যুক্ত। মারাকাস এগ্রিমেন্ট, এই যে মারাকাস এগ্রিমেন্ট কোথায় হয়েছিল? এটা একটা চুক্তি, বিভিন্ন আর কি যেসব শক্তিধর রাষ্ট্রগুলো আছে তারা নিজেদের মধ্যে একটা চুক্তি করে, বাণিজ্যিক চুক্তি করে, এবং সেটা সেই চুক্তিপত্রটার নাম কি ছিল? মারাকাস। এই মারাকাস এগ্রিমেন্ট কোথায় আর কি সংগঠিত হয়েছিল? 1954 সালে, 1994 সালে মরক্কো, এটাও দেয় পরীক্ষা, মরক্কো। মরক্কো নামক শহরে কি হয়েছিল? এই মারাকাস এগ্রিমেন্ট সংগঠিত হয়েছিল। ঠিক আছে, এবং সেখান থেকে আর কি কি হয়, এটা সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী দিনে আমরা কি করবো, একটা নতুন সংগঠন আর কি তৈরি হতে চলেছে যার নাম ডাব্লিউটিও। তো এখানে মাথায় রাখবে যে মরক্কোতে মারাকাস এগ্রিমেন্টটাই এটা এই এগ্রিমেন্টের উপর ভিত্তি করে কিন্তু ডাব্লিউটিও তৈরি হয়েছিল। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে এখানে যে কটা অপশন হয়েছে তার মধ্যে দেখো প্রত্যেকটাই কোনো না কোনো ভাবে তোমার ডাব্লিউটিওর সাথে যুক্ত। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা কি কোনটা করবো? ওপরের সবকটি, মানে যে কটা দিয়েছে গ্যাট, ব্রিটেন উড, মারাকাস এগ্রিমেন্ট আর সব, মানে সবকটি অ্যান্সার হলো। তাহলে বোঝা গেছে সবার? বলো। হ্যাঁ স্যার। ওকে, দেখো এগুলো আমরা করে ফেলেছি।
নেক্সট এই দেখো প্রশ্নগুলো, সম্মিলিত জাতিপুঞ্জের এখানে যেগুলো হয়ে গেছে পরপর রয়েছে, আমরা অনেকগুলো আলোচনা করে নিয়েছি, ঠিক আছে। দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কি ছিল, কে হবে? Tregvili. ট্রেগভেলি, তাই তো? ভেরি গুড। ট্রেগভেলি সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম আর কি তোমার মহাসচিব, ঠিক আছে, সেক্রেটারি জেনারেল বলা হয়, মহাসচিব ছিলেন হচ্ছে ট্রেগভেলি। এই মুহূর্তে কে আছে? অ্যান্টোনিও গুতেরাস, তাই তো? হ্যাঁ, এই মুহূর্তে Antonio রয়েছে Guterres. হ্যাঁ, অ্যান্টোনিও গুতেরাস। অ্যান্টোনিও গুতেরাস এই মুহূর্তে রয়েছে ইউনাইটেড নেশনের আর কি তোমার কি মহাসচিব, ঠিক আছে। এখানে আরো কিছু প্রশ্ন দেয়, যেগুলো দেখো এখানে তোমাদের দেওয়া হয়েছে। ইউনাইটেড নেশনের এই যে দেখো প্রথম আর কি যদি বলে ইউনাইটেড নেশনের প্রথম আফ্রিকান কে ছিল, কি হবে? ইউনাইটেড নেশনের প্রথম আফ্রিকান মহাসচিব কে ছিল? Sir, Kofi Annan. ভেরি গুড, কোফি আন্নান, তাই তো? কোফি আন্নান ছিলেন কে ইউনাইটেড নেশনের প্রথম আফ্রিকান মহাসচিব। আর যদি বলে ইউএসএ মানে এশিয়ান কে ছিল, কি হবে? ইউনাইটেড নেশনের প্রথম এশিয়ান তোমার সেক্রেটারি জেনারেল কে ছিল? এটা তো কম পরীক্ষায় দেয়। Newton. ইউ থান্ট, ভেরি গুড। কে ছিল মানে এটা ছিল, এটা তো দিলাম আমি প্রথম আফ্রিকান বলে কোফি আনান। আর যদি বলে প্রথম এশিয়ান ছিলেন কে? ইউ থান্ট, THANT। এবার এই অবধি এখানে সীমিত থাকেনি, যে দিয়েছে কোথাকার ছিল, কি হবে? তিনি কোথাকার ছিলেন? ইউথান মানে কোন আর কি দেশের ছিলেন, কি হবে? ইউথান্ট বার্মা, ইউএস ফ্রম মায়ানমার, ঠিক আছে। তিনি ছিলেন মায়ানমার থেকে, তিনি হয়েছিলেন, মানে বার্মা আগে ছিল, মায়ানমার, ঠিক আছে। বার্মা বা মায়ানমারে তিনি আর কি ছিলেন, বার্মার। ইউথান্ট ওয়াজ ফ্রম বার্মা। তাহলে প্রথম এশিয়ান কে ছিল? প্রথম ছিলেন ট্রেগভেলি। প্রথম এশিয়ান কে ছিলেন? ইউথান্ট। প্রথম আফ্রিকান কে ছিল? কোফি আন্নান। এবং এই মুহূর্তে কে রয়েছে তোমার? দ্যাট ইজ অ্যান্টোনিও গুতেরাস। এগুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখানে দেখো এই প্রশ্নটা একটা ছিল, এই যে এছাড়া আরেকজন হয়েছিলেন আর কি জাতিপুঞ্জের মহাসচিব এশিয়ান, যার নাম ছিল বান কি মুন। তিনি কোন দেশ থেকে ছিলেন? দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া, ঠিক আছে। দ্বিতীয় এশিয়ান তিনি ছিলেন। তো কোন দেশ থেকে? এশিয়ান থেকে, যদি এশিয়ান কান্ট্রি থেকে যদি হয় তাহলে তার দেশটাও দেয়। তাহলে বান কি মুন তিনি জাতিসংঘের দ্বিতীয় এশীয় ছিলেন। তাহলে তিনি বান কি মুন কোন দেশের ছিলেন? দক্ষিণ কোরিয়া, ঠিক আছে। এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। এই টাইপের প্রশ্ন তোমাদের দেয়। চলো নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে WHO হু নিয়ে, তাই তো? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা কবে তৈরি হয়েছিল? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তৈরি হয় কবে? 7th এপ্রিল 1948। 1948। ভেরি গুড। 7th এপ্রিল 19 ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়, ঠিক আছে। 7th এপ্রিল 1948, ঠিক আছে। পুর হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, জেনেভা, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। ভেরি জেনেভা। তাহলে এইগুলো হচ্ছে কমন কোশ্চেন। জেনেভা, সুইজারল্যান্ড, ঠিক আছে, সুইজারল্যান্ড। তাহলে WHO তোমার এর কবে তৈরি হয়েছে? 7th এপ্রিল 1947, 48 সরি। আর এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, ঠিক আছে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। তো এই যে দেখো জেনেভা, উত্তরটা হয়ে গেল, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো 19টা কি বলছে, এর মধ্যে কোনটি সম্মিলিত জাতিপুঞ্জের সাথে সম্পর্কিত নয়, কি হবে? কোনটি নয়? So option D. Sir, bank. আন্তর্জাতিক বন্দোবস্তের জন্য ব্যাংক, তাই তো? এটা বলছো? Yes, sir. হ্যালো, হ্যাঁ। দেখো
ইউনাইটেড নেশনস কিন্তু ইউনাইটেড নেশন আর ডব্লিউটিও এগুলোকে কিন্তু ডব্লিউটিও কে নিয়ন্ত্রণ করে। ডব্লিউটিও মূলত ইউনাইটেড নেশন বা সিকিউরিটি কাউন্সিলের দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে? বা তোমার এই যে মনিটারি ফান্ড বলো, আমরা মানে এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলি, এটা মূলত এক কথায় বলতে গেলে সিকিউরিটি কাউন্সিল বা আরো সংক্ষিপ্ত কথায় বলতে গেলে ইউএস এর দ্বারা পরিচালিত একদম, ঠিক আছে? তাহলে সবকটাকে কিন্তু কি করছে আর কি তোমার নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? কিন্তু মানে এখানে বলছে কোনটি সম্পর্কিত না, মানে এখানে এটা যদি বলো আন্তর্জাতিক বন্দোবস্তের জন্য ব্যাংক, মানে আন্তর্জাতিক বন্দোবস্ত মানে এখানে আইএমএফ এর কথা বলছে না, কিন্তু এখানে বলছে আন্তর্জাতিক, মানে ধরো যে দেশগুলো রয়েছে তাদের জন্য কোনো ফান্ড তৈরি করে দেবে, এরকম কোনো প্রতিশ্রুতি তো দেওয়া হয়নি, ঠিক আছে? এরকম কোনো প্রতিশ্রুতি বলা হয়েছে নাকি? কোনো প্রতিশ্রুতি নেই যে ইউনাইটেড জাতিপুঞ্জের দ্বারা কি হবে, আন্তর্জাতিক একটা ফান্ড তৈরি করা হবে, যেটা আর কি যার মাধ্যমে তাদেরকে কি দেওয়া হবে আর কি পয়সা দেওয়া হবে, এরকম কোনো কথা নেই, ঠিক আছে? তো এটা হচ্ছে এইটা অ্যান্সার। নেক্সট, এদের মধ্যে কোনটি সবচেয়ে পুরনো? তাহলে এটা করতে গেলে আমাদের কি করতে হবে, সবকটার ইয়ার জানতে হবে। আইএমএফ কবে তৈরি হয়েছে? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কবে তৈরি হয়েছে? 1944। আইএমএফ 1944, সবাই একমত? একদম। হ্যাঁ স্যার। 19 ওই যে ব্রিটেন উড বললাম না, ব্রিটেন উড সম্মেলন। আচ্ছা, আইএলও 1919। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তৈরি হচ্ছে 1919, ঠিক আছে? আচ্ছা, আইএমএফ এর হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি, এটা পাশে লিখে রাখবে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা 1944 সালে তৈরি হয়েছে। এর হেডকোয়ার্টার হচ্ছে তোমার ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন, ওয়াশিংটন ডিসি, যেটা হচ্ছে তোমার আর কি ইউএস এর ক্যাপিটাল ওয়াশিংটন ডিসি। আর আইএলও এটা তৈরি হচ্ছে তোমার 1919 সালে। এর হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। জেনেভা, সুইজারল্যান্ড। ভেরি গুড। আইএলও ইন্টারন্যাশনাল তোমার হ্যাঁ লেবার অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। জেনেভা, সুইজারল্যান্ড। নেক্সট হচ্ছে ফাও, এর ফুল ফর্ম কি? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ফাও কথাটার মানে হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার, এগ্রিকালচার অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এটা কবে তৈরি হয়েছে? 45 বা 46। মানে তুমি তো দুটো অপশন 45 দিয়ে দিচ্ছ। স্যার, 45। 45, ঠিক, ঠিক আছে। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এটা তৈরি হয়েছিল 1945 সালে, ঠিক আছে? এর হেডকোয়ার্টার কোথায়? রোম। রোম, ইটালি। রোম, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এর হেডকোয়ার্টার হচ্ছে রোম, তাই তো? ইটালি। তাহলে ফাও 1945, এর হেডকোয়ার্টার রোম, ইটালি, রোম। আর WHO টা এক্ষুনি বললাম 1948। তাহলে এদের মধ্যে কোনটা আগে হয়েছে? আইএলও, ঠিক আছে? দেখো কোশ্চেন অনেক রকমের দেয়, মানে কোশ্চেনের নতুনত্ব বলতে কি, এই যে যেমন এরকম টাইপের প্রশ্ন, এদের মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীনতম বা কোনটি নবীনতম দিতে পারতো। যদি প্রশ্নটা নবীনতম দিত তাহলে উত্তরটা কি হতো? WHO। WHO হতো। হ্যাঁ, এইভাবে প্রশ্নটা দিতে পারতো যে এদের মধ্যে কোন আর কি সংস্থাটির হেডকোয়ার্টার তোমার জেনেভাতে নয়, বলে তিনটে ধরো আছে এরকম, জেনেভাতে দিয়ে দিলে, একটা তোমাকে অন্য জায়গায় দিয়ে দিল। তাহলে এইগুলো করতে করতে তোমাদের বারবার পড়তে পড়তে এগুলো প্র্যাকটিস হয়ে যাবে, এই টাইপের প্রশ্ন দেবে। এদের মধ্যে কোনটি সংস্থা তোমার জেনেভাতে নয়, তাহলে কোনটা রয়েছে তোমাকে জানতে হবে, তারপর তুমি অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? এই টাইপের। নেক্সট 21 প্রশ্নটা দেখো কি বলছে, বিশ্ব বাণিজ্যিক নিয়ম কারা ঠিক করছে? একটু আগে পড়লাম, WTO। ডব্লিউটিও। বাণিজ্যিক নিয়ম, হ্যাঁ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বাণিজ্যিক নিয়ম, বিশ্ব যে দেশগুলো রয়েছে তারা কিভাবে তারা বাণিজ্যিক যে প্রস্তাব আছে সেটাকে তারা সমর্থন করবে, কিভাবে মেনে চলবে, সেই সংক্রান্ত তারা কি তৈরি করে, নিয়ম তৈরি করে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। নেক্সট দেখো কি বলছে, এটাও আমরা আলোচনা করেছি, আন্তর্জাতিক বিচারালয়, ঠিক আছে? আন্তর্জাতিক বিচারালয়ে বিচারকের সংখ্যা কত? 15। 15, ঠিক আছে? 15 হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়, হেগ আমরা আগেই পড়লাম, এবং তার সদস্য সংখ্যা হচ্ছে 15। ভেরি গুড। নেক্সট দেখো 2রা অক্টোবরকে আমরা জানি কি ইন্টারন্যাশনাল আর কি নন ভায়োলেন্স ডে, অর্থাৎ আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করে। এটা কে ঘোষণা করেছে? ইউএন সাধারণ সভা। হ্যাঁ, মানে ইউনাইটেড নেশনের সাধারণ সভা, জেনারেল অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশনের
জেনারেল অ্যাসেম্বলি এটাকে ঘোষণা করেছে। ঠিক আছে, এটা একটা খুবই আনন্দের বিষয় যে এই যে প্রস্তাবটা যখন 2007 সালে, এটা লিখে রাখবে 2007 সালে এটাকে প্রস্তাবটাকে গ্রহণ করা হয় এবং 2007 সাল থেকে কিন্তু তোমার এটাকে পালন করা হচ্ছে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল তোমার নন ভায়োলেন্স ডে হিসেবে পালন করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে দেখো ইন্টারপোল অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ঠিক আছে, ইন্টারপোলের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ঠিক আছে, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এখানে উত্তরটা দিয়েছে, তাহলে উত্তরটা হবে লিও, তাই তো? ফ্রান্স, লিও ফ্রান্স। আবার বলছি মানে এই ইন্টারপোলের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ঠিক আছে, আচ্ছা এটা কবে তৈরি হয়? এটা তো বোঝা গেল লিওতে। 1923। সবাই একমত? উফ, বলো। একদম 1923। ঠিক আছে, ইন্টারপোল তৈরি হয়েছিল 1923-এ। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার স্যার আন্তর্জাতিক হ্যাঁ, 1914 সালে তৈরি হয়েছিল হবে না? এটা আবার কে বললো তোমাকে? ইন্টারপোল। ইন্টারপোল আবার 1914 সালে কবে হলো? হ্যাঁ, পড়েছো কোথাও? হ্যাঁ, এক জায়গায় লেখা ছিল। আচ্ছা 1923 করো, ভুলভাল উত্তর করো না, তাহলে নেগেটিভ হবে। চলে আসো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল তোমার অ্যাটমিক এনার্জি সংস্থার সদর দপ্তর কি কোথায়? ভিয়েনা। সবাই একমত? হ্যাঁ স্যার। ঠিক, ভিয়েনা অস্ট্রিয়া, তাই তো? ইন্টারন্যাশনাল অ্যাটমিক তোমার এনার্জি এজেন্সি, আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার ফুল ফর্ম হচ্ছে মানে ইংলিশের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা। ভিয়েনা কোথায় অবস্থিত? অস্ট্রিয়া, তাই তো? এটা কবে তৈরি হয়েছিল? 1957, ভেরি ইম্পর্টেন্ট, 1957। ঠিক আছে, এই সংস্থাটি 1957-এ তৈরি হয়েছিল। ওকে, ভিয়েনাতে অবস্থিত। নেক্সট দেখো, এটা হচ্ছে এনএসজি। এনএসজির ফুল ফর্ম হচ্ছে মানে এনএসজি বলছে নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ। ঠিক আছে, নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ মানে যে কটা আর কি নিউক্লিয়ার কান্ট্রি রয়েছে তারা নিজেদের মধ্যে একটা সংগঠন তৈরি করেছে, যাদের নিউক্লিয় আর কি যে পাওয়ার রয়েছে তাদের মধ্যে। ঠিক আছে, এনএসজি। তো মোটামুটি ওই 50-এর কাছাকাছি 49 অ্যারাউন্ড আর কি কান্ট্রিজ রয়েছে। মানে এটা কি দেখো লেখাই রয়েছে পারমাণবিক সরবরাহকারী গোষ্ঠী এনএসজি। ঠিক আছে, নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ, এর মধ্যে কে নয় বলছে, তাহলে কি হবে উত্তর? ইরান। ঠিক আছে, ইরান এর বিরোধিতা করেছিল, ইরান এর অংশ নয়। ওকে, ভারতের অংশ নয়। এরা ওপেনলি কি করছে, এরা ওপেনলি ওই পারমাণবিক সংস্থা যে দেশগুলো রয়েছে তারা নিজেদেরকে আর কি সাহায্য করার জন্য একটা সংগঠন তৈরি করেছে। নেক্সট এটা আমরা আলোচনা করে দিয়েছি, দেখো নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যরা কতদিনের জন্য নির্বাচিত হয়? 2 বছর। 2 বছর। সবাই একমত তো? ওই যে সিকিউরিটি কাউন্সিলে পড়লাম পার্মানেন্ট হ্যাঁ মেম্বার, স্যার। নন পার্মানেন্ট মেম্বার, মনে আছে তো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে বলছে অস্থায়ী সদস্যরা কতদিনের জন্য নির্বাচিত হয়, তাহলে উত্তর হচ্ছে 2 বছর। ঠিক আছে, নেক্সট দেখো ন্যাটো। ন্যাটো নামটা তোমরা মাঝে মাঝেই শুনো, এর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো। ঠিক আছে, এটা কবে তৈরি হয়েছে? 1949। সবাই একমত? হ্যাঁ স্যার। 1949, ভেরি গুড। ন্যাটো তৈরি হয়েছে 1949। এর উদ্দেশ্যটা কি বাবা? ন্যাটোর উদ্দেশ্য কি? টোটাল 31টা রাষ্ট্র রয়েছে, 31 কান্ট্রিজ।
31টা দেশ রয়েছে। এগুলো মূলত হচ্ছে ইউরোপ এবং নর্থ আমেরিকান, ঠিক আছে, ইউরোপ এবং তোমার নর্থ আমেরিকান যেসব দেশগুলো রয়েছে তারা কি করেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা একত্রিত হয়ে এই সংগঠনটা তৈরি করেছিল। মানে এটা কি হচ্ছে, এই একদম এই যে একটু আগে বললাম না যে তোমার দুটো পক্ষ হয়ে গেছিল, সোভিয়েত ইউনিয়ন একদিকে, ইউএসএসআর আর একদিকে ইউএসএ। তো ইউএসএ এর তত্ত্বাবধানে তৈরি হয়েছিল ন্যাটো, একদম সোজা কথা, ন্যাটো। ঠিক আছে, ন্যাটো মূলত পরিচালিত হয় ইউএস এর দ্বারা এখনো। কারণ ন্যাটো যদি তুমি দেখো, এই ন্যাটোর তোমার হেডকোয়ার্টার কোথায়? স্যার ব্রাসেলস, বেলজিয়াম। ন্যাটোর হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। ন্যাটোর হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করে ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, মানে টোটাল যে 31টা রাষ্ট্র রয়েছে তার মধ্যে 29টা ইউরোপিয়ান এবং দুটো হচ্ছে তোমার নর্থ আমেরিকান। এবং এরাই কিন্তু মানে এরা তৈরি হচ্ছিল ইউএসএসআর এর বিরুদ্ধে, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যে আর কি ইউএস এর গোষ্ঠী তৈরি হয়েছিল তার নামটাই ছিল তোমার ন্যাটো। ঠিক আছে, তো যাই হোক, এই যে অতি সম্প্রতি ইউক্রেন আর কি যে যুদ্ধ, তখনও আমরা ন্যাটোর ভূমিকা দেখেছি। ঠিক আছে, নেক্সট, আর্ট সামিট। স্যার স্যার কে হ্যাঁ, নিয়ন্ত্রণ করে বললেন? কে নিয়ন্ত্রণ করে এই এর ন্যাটোকে? ন্যাটো মূলত নিয়ন্ত্রণ করে ইউএসএ, ইউনাইটেড আচ্ছা, স্টেট অফ আমেরিকা। ঠিক আছে, ইউএসএ নিয়ন্ত্রণ করে, কিন্তু এর হেডকোয়ার্টার কিন্তু ব্রাসেলস, বেলজিয়াম। ঠিক আছে, ব্রাসেলস নাম শুনেছো তো, ব্রাসেলস লিখে রাখো, এটা ন্যাটোর হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো আর্ট সামিট, অর্থাৎ আর্ট সামিট যেটা হয়েছিল 1992 সালে। 1992 সালে আর্ট সামিট হয়েছিল কোথায়? রিও ডি জেনেরিও। রিও ডি জেনেরিও নাম শুনেছো নিশ্চয়ই, জেনেরিও, রিও ডি জেনেরিও কোথায়? ব্রাজিলে। এখানে কি হয়েছিল? বসুন্ধরা সম্মেলন, বিশ্ব বসুন্ধরা সম্মেলন হয়েছিল। ঠিক আছে, রিও মানে এর মাধ্যমে কি করা, এই যে আমাদের এই যে আর্থ ডে যেটা আমরা সেলিব্রেট করি, কবে সেলিব্রেট করি আর্থ ডে? আর্থ ডে সেলিব্রেট করা হয় কবে? কি 22 মানে এপ্রিল 22, 22শে এপ্রিল। ঠিক আছে, মানে এটাকে রক্ষা করার উদ্দেশ্যে, এই যে আর্থ এনভায়রনমেন্টকে রক্ষা করার উদ্দেশ্যে এটা শুরু হয়েছিল। ঠিক আছে, এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু এই আর্ট সামিট তৈরি হয়েছিল, মানে একটা মানে সোজা কথা একটা তোমার সংগঠন তৈরি হয়েছিল বা একটা সম্মেলন হয়েছে, যেখানে আমরা সবাই মিলে কি করে আর কি উদ্যোগ গ্রহণ করে যে না, এই পৃথিবীকে কি করতে হবে, সুরক্ষা করতে হবে, মানে নিজেদের মতো করে চালিয়ে দিলে তো হবে না। যাই হোক, তো এই আর্ট সামিট যেটা হয়েছিল এইটা 1992 সালে হয়েছিল, রিও ডি জেনেরিওতে হয়েছিল, ব্রাজিলে। এখানে প্রশ্নটা অন্য, বলছে এই যে আর্ট সামিট বসুন্ধরা সম্মেলন হচ্ছে, এটা কোন সংস্থা অর্গানাইজ করেছিল? অবশ্যই ইউনাইটেড নেশন করেছিল। ইউনাইটেড নেশনে একটা সংস্থা আছে যার নাম হচ্ছে কি ইউএনসিইডি। দেখো ইউএনসিইডি, ইউনাইটেড নেশনের ফুল ফর্ম হচ্ছে, দেখো এটা দেয় পরীক্ষায় মাঝে মাঝে, এর কাজই হচ্ছে তোমার আর কি পরিবেশ রক্ষা করা বা আর কি এনভায়রনমেন্ট রক্ষা করা। এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন, ইউএন মানে ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশন মানে সম্মিলিত জাতিপুঞ্জ, ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস কনফারেন্স, কনফারেন্স অন এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। ঠিক আছে, ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ইউএনসিইডি, ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট। ঠিক আছে, এরাই কিন্তু কি করেছিল, আর্থ সামিট আর কি করেছিল, এবং সেখান থেকে কিন্তু এই বসুন্ধরা সম্মেলন মোটামুটি হয়ে আসছে এটা। ঠিক আছে, ক্লিয়ার হলো? বলো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে দেখো আমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু আলোচনা করে ফেললাম, 32 কোশ্চেন্স। ঠিক আছে, সবার ক্লিয়ার আছে তো? বলো, ছিলে তো সবাই? স্যার স্যার বলো। স্যার হ্যাঁ, আইএমএফ এর ফুল ফর্মটা একবার বলে দিন না। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড,
ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ঠিক আছে, হ্যাঁ স্যার। চলো তাহলে এই অবধি রইলো। আবার নেক্সট দিন একটু দেখি। হ্যাঁ বলো কতটা? 9 নাম্বার পেয়েছি দেখতে স্যার। হ্যাঁ এই তো ওই যে ওয়ার্ল্ড ট্রেড স্যার? অর্গানাইজেশন। হ্যাঁ বলো। স্যার বলছি এইগুলোর বাইরে আর কিছু মানে অর্গানাইজেশনের মানে এস্টাবলিশ বা হেডকোয়ার্টার আর কিছু পড়ার দরকার আছে বাবু এইগুলোর দেখো, বাইরে? পড়ার দরকার নেই যদি কেউ বলে তাহলে সেটা বোকা বানানো হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেগুলো আমি আলোচনা করে দিলাম। এইগুলোকে মাথায় রেখো মূলত। এর বাইরে যদি সুযোগ পাও, সময় হয়ে ওঠে, অবশ্যই দেখে যে। ঠিক আছে, না করবো না। এইরকম জাদু বল তো নেই যে আমি তোমাকে বলে দেবো বাবা এইগুলো আসবে, কিন্তু এগুলো আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, এইগুলোকে রেখো হাতে। বাকি অন্যান্য যদি তুমি সময় পাও, বাকি একটু আরেকটু চোখ বুলিয়ে গেলে ঠিক আছে। ওকে। স্যার বলছি ওই সেল ভেল ওইগুলোরও কি পড়ার দরকার? ওইগুলোর হ্যাঁ ওগুলো তো আলাদা। এটা establish- তো আমরা বাবু, এটা তো আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আলোচনা করবো। এরপর কোনো একদিন ওই ভারতের যে গুরুত্বপূর্ণ সংগঠনগুলো আছে বা সংস্থাগুলো সেগুলো আলোচনা করবো। তাহলে সেখানে আচ্ছা, ওগুলো আচ্ছা। আলোচনা করবো। ঠিক আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে। চলো ভালো থেকো সবাই। থ্যাংক ইউ। গুড নাইট এভরিওয়ান। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ গুড নাইট। হ্যাঁ।